গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়, বললেন মত পার্থক্য থাকলেও মতবিরোধ যেন না হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের বড় সাফল্য বললেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব। সিঙ্গাপুরের রূপান্তরের স্বপ্ন নয়, বরং শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলাই মূল লক্ষ্য, মন্তব্য অর্থ উপদেষ্টার। নির্বাচন কমিশনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা, পছন্দের মার্কা ফুটবল। এবং বিক্ষোভে উত্তাল ইরানে, নিহত ৫৮। কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ভেনেজুয়েলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা ৭টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। দেশের গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালে ঢাকার বনানীতে শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যেই এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকরা উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, নিজেদের মধ্যে মত পার্থক্য থাকলেও সেটি যেন মতবিরোধের পর্যায়ে না যায়। মত পার্থক্য থাকলেও সেটি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বানও জানান তিনি। বাংলাদেশে প্রায় ৪২ বছর বয়সী যে ভোটার, জিরো থেকে হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি ৫ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দল মত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্য সম্পর্ক জোরদারে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ফলে দেশটির গুরুত্বপূর্ণ টেক্সটাইল ও পোশাক খাতের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার বাড়ানো এবং নতুন সুযোগ সৃষ্টির পথ খুলে গেল। বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার বাংলাদেশে আরোপিত বর্তমান ২০% পারস্পরিক শুল্ক হার কমানোর বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্থাপন করতে সম্মত হয়েছেন। এই শুল্ক হার কমানো হলে তা আঞ্চলিক প্রতিযোগী দেশগুলোর সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হবে। এর পাশাপাশি বাংলাদেশের রপ্তানি অগ্রাধিকারকে সমর্থন দিতে উভয় পক্ষ একটি উদ্ভাবনী ও ভবিষ্যৎমুখী সমাধানে পৌঁছেছে, যা আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। বাংলাদেশকে হুবহু সিঙ্গাপুরে রূপান্তরের স্বপ্ন দেখানো নয়, বরং ধৈর্য, চেষ্টা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি শক্তিশালী ও টেকসই বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, সময় নিয়ে ধারাবাহিকভাবে কাজ করলে বাংলাদেশ আরও দৃঢ় ভিত্তির উপর দাঁড়াতে পারবে। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালামানাকের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডক্টর সালেউদ্দিন আহমেদ এ সময় বলেন, জনপ্রিয়তার চাপে পড়ে নয়, বরং দেশের সামগ্রিক স্বার্থ বিবেচনায় রেখে নীতি নির্ধারণ করতে হয়। নীতি গ্রহণের ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয় এবং এখানে ভুল থাকার সম্ভাবনা থাকে। নীতি নেওয়া খুব সহজ কাজ না।
আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারা। শনিবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ করে কমিশন। আপিল শুনানি শেষে সাংবাদিকদের ডক্টর তাসনিম জারা বলেন, সবার জনসমর্থনে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করতে পারবেন। তার পছন্দের মার্কা ফুটবল। নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহে আসলে খুব একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। দেশে বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন। যখন রাস্তায় মানুষের সাথে কথা বলছিলাম, অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন, বলছেন দোয়া করছেন। তাদের সকলকে ধন্যবাদ। সকলের জনসমর্থনেই ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো। সেজন্য সবাইকে ধন্যবাদ। এখানে আমার আইনজীবী টিম আছে, তাদেরকে ধন্যবাদ। এবং দেশে বিদেশে যে যেখান থেকে শুভকামনা জানিয়েছেন, দোয়া জানিয়েছেন, সকলকে অনেক ধন্যবাদ। আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ, ওনারা আমাদের যুক্তিগুলো শুনেছেন। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে পোস্টাল ব্যালট গণনা সংক্রান্ত বিষয়ে মক ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় শনিবার সকাল 10টা থেকে শুরু হয় এই ট্রায়াল। নির্বাচন কমিশন জানায়, নির্বাচনের সময় পোস্টাল ব্যালট গণনা সংক্রান্ত বিষয়ের আদ্যোপান্ত জানা যাবে এই মক ট্রায়ালের মাধ্যমে। একই দিন থেকে শুরু হচ্ছে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির কার্যক্রম। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বাদ পড়া মোট 723 জন প্রার্থীর মধ্যে গেল 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে মোট আপিল আবেদন জমা পড়েছে 645টি। এই আপিল শুনানি চলবে আগামী 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। Mr. Noodles, amazing taste. ভোলায় টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় বিপাকে পড়েছেন কৃষকেরা। তীব্র শীতে জেলার বিভিন্ন এলাকায় বোরো ধানের বীজতলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবুজ চারার বদলে অনেক স্থানে লাল হলুদ হয়ে ঝলসে যাচ্ছে বীজতলা। কোথাও কোথাও পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে কৃষকদের। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ভোলায় টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা কৃষকদের জন্য নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তীব্র শীতের প্রভাবে জেলার বিভিন্ন এলাকায় বোরো ধানের বীজতলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাঠ জুড়ে সবুজ চারা থাকার কথা থাকলেও অনেক জায়গায় তা লাল, হলুদ ও সাদা বর্ণ ধারণ করে ঝলসে যাচ্ছে। কোথাও কোথাও পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা। শুক্রবার সকালে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আর কয়েকদিন পরই বোরো আবাদ শুরু করার প্রস্তুতি ছিল তাদের। কিন্তু ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডা সে প্রস্তুতিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বোরো ধানের বীজতলা হালাইছিলাম, অতিরিক্ত কুয়াশার কারণে ঠান্ডায় আর এই কুয়াশায় নষ্ট হয়ে যাইতেছে, পাতা হলুদ লাল হয়ে যাইতেছে। প্রথম থেকে একবার বুনছি, বুঝছেন, নষ্ট হয়ে গেছে। আবার হেডিও বুনছি, এইটাও নষ্ট। এখন আবার ভাইয়া এখন আবার বুনতে আছি। এখন হইলে করবো, না হইলে আর করার কিছু নেই। জ্বালাকা অনেক ঠান্ডার কারণে এবং কুয়াশার কারণে এই সাদা হইয়া এবং লাল হইয়া যাইতেছে। অতিরিক্ত কুয়াশার জন্য অবস্থা হইতেছে। আমরা পলিথিন দেয়া বীজতলাটা হেঁকা দেন, আবার যখন কুয়াশায় হইব তখন আমরা পলিথিন উঠায় ফেলাইবেন। আর হচ্ছে বিকালবেলা পানি দিয়া জ্বালা বিছনা ঢাকা দিবেন, সকালবেলা পানি ছেড়ে দিবেন। এইভাবে পরিচর্যা করার জন্য বলছে। কৃষকরা জানান, শীত ও কুয়াশায় 2 দফা বীজতলা নষ্ট হওয়ায় তাদের ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। আমি এনজিও থেকে ঋণ লইছি। ঋণ লইয়া আমি 2বার খেতে জ্বালা ফালাইছি। এই জ্বালা এই 2বার নষ্ট হয়ে, এখন যদি আবার নষ্ট হয়ে যায়, ঋণ কেমনে দিমু, কেমনে কি করবো, এটা আমার চিন্তায় আমি আছি। আমি 16 শতাংশ জমিতে বীজতলা করছি যে বোরো ধানের জ্বালার জন্য। এখন আমার জ্বালা সম্পূর্ণ নষ্ট হয়ে যাইতেছে কুয়াশার কারণে। জ্বালার দুশ্চিন্তায় আছি। প্রায় 16 থেকে 17,000 টাকা আমার খরচ হয়েছে। যে ওষুধ ব্যবহার করতে আছি, ওষুধ ব্যবহার করার পরে যদি টিকে তো বাকিটা যে পর্যন্ত টিকে এটা দিয়ে রুম, আর বাকিটা কিনা রুম।
খরচ একটু বেশি হইব, বেশি হইলেও কিছু করার নাই। আমি কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজ করি না। এ বিষয়ে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খায়রুল ইসলাম মল্লিক জানান, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন করে বীজতলা না করার পরামর্শ দেওয়া হয়েছে। চলতি মৌসুমে জেলায় ৩,৯০৫ হেক্টর বীজতলার লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে প্রায় ৩,৭০০ হেক্টর জমিতে বীজতলা সম্পন্ন হয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। প্রায় 2 সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। দেশটির চিকিৎসকরা বলছেন, বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার পর হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সতর্কতা জারি করলেও বিক্ষোভ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। স্থানীয় দুটি হাসপাতালের চিকিৎসকরা বিবিসিকে জানিয়েছেন, তাদের হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়তে শুরু করেছে। এক চিকিৎসক বলেন, তেহরানের একটি চক্ষু হাসপাতাল সংকটের মুখে পড়েছে। অন্যদিকে বিবিসি অন্য একটি হাসপাতালের এক চিকিৎসকের কাছ থেকে একটি বার্তা পেয়েছেন যে রোগীদের ভিড় সামলাতে পর্যাপ্ত সার্জন নেই। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান বড় সমস্যায় পড়েছে এবং সতর্ক করে বলেন, আপনাদের গুলি চালানো উচিত নয়, কারণ আমরাও গুলি চালানো শুরু করব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে ইরান এই বিক্ষোভকে সহিংস নাশকতামূলক কর্মকাণ্ড এবং ব্যাপক ভাঙচুরের রূপ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন। রাজধানী তেহরান সহ ইরানের বড় বড় শহরগুলো বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ভেনেজুয়েলা। দেশটি জানায়, তারা কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে। সামরিক অভিযান চালিয়ে মার্কিন বাহিনী দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলা দুদেশের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করে যাচ্ছে। কর্মকর্তারা জানান, মার্কিন কূটনীতিকরা কারাকাসে দেশটির দূতাবাস পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করছেন। অন্যদিকে ট্রাম্প ভেনেজুয়েলার বিশাল অপরিশোধিত তেলের মজুত নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়ে তেল কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেছেন। এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকার উভয় দেশে কূটনৈতিক মিশন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রশাসনের সঙ্গে একটি অনুসন্ধানমূলক কূটনৈতিক প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এক বিবৃতিতে এই তথ্য জানান। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, প্রতিবেশী কলম্বিয়ায় নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিক জন ম্যাকনামারা এবং অন্যান্য কর্মীরা কার্যক্রম পুনরায় শুরু করার জন্য প্রাথমিক মূল্যায়ন করতে কারাকাসে ভ্রমণ করেছেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়, বললেন, মত পার্থক্য থাকলেও মতবিরোধ যেন না হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের বড় সাফল্য, বললেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। সিঙ্গাপুরের রূপান্তরের স্বপ্ন নয়, বরং শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলাই মূল লক্ষ্য, মন্তব্য অর্থ উপদেষ্টার। নির্বাচন কমিশনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা, পছন্দের মার্কা ফুটবল। এবং বিক্ষোভে উত্তাল ইরানে নিহত ৫৮। কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ভেনেজুয়েলা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।